আওয়ামী লীগ বিএনপির পরে পরবর্তী যে 2 থেকে 3টা দল আছে তার ভিতরে একটা জাকের পার্টি, এটা আপনারাও জানেন আমরাও জানি। আজকে বড় বড় যারা অনেক অনেক পার্টির বড় বড় নেতা আছে, কিছুদিন আগে এক নেতা দেখলাম টিভির সামনে যে কাঁদতে, নির্বাচনের প্রচার প্রচারণা পর্যন্ত নিজ এলাকায় বরিশালের এলাকায় করতে পারে না। নাম বলছি না কারোর সম্মানের খাতিরে, আমি সবাইকে সম্মান করে বলি। এই যে 14 দলের সাথে যে 13টা দল আছে, তাদের যে নেতারা আছে, এটা তো সংগঠনবিহীন নেতা, টকশো নেতা, মিডিয়া টাইগার, পেপার টাইগার। আমার এত তারপরও বলবো যে তারা যে এত অল্প সদস্যের সংগঠন দিয়ে তারা যে এত পরিমাণ টিভি মিডিয়া কভারেজ পাচ্ছে, এটার কারণটা আমার আসলে বিশ্লেষণ করা দরকার ছিল। আমরা 2001 সালের থেকে আমার দাদার জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতার ইন্তেকাল পরবর্তীকালীন সময় আমরা সময়টা দেখেছি, একটা স্ক্রোলিং পর্যন্ত টিভিতে, একটা স্ক্রোলিং পর্যন্ত তারা দিতে চাইতো। এটা কি করে সম্ভব? আমি টিভি গুলোতে যাই, বিশ্বাস করেন, আমি এই যে বাংলাদেশে 35টা যে স্যাটেলাইট টিভি চ্যানেল আছে, প্রথম সারির এই যে সময় টিভি, 71 টিভি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তার পরবর্তীতে মাই টিভি ইত্যাদি, এসি টিভি ইত্যাদি, যে টিভি চ্যানেল গুলো আছে, আমি প্রত্যেকটা টিভি চ্যানেলে গিয়েছি। আমি স্পষ্ট বলি, দেখেন, বিএনপির লোক হয় 50,000, আমার লোক হয় 5 লাখ। বিএনপিকে সময় দেন হইতেছে আপনি 500 মিনিট, আমাকে সময় দেন 5 সেকেন্ড। এটা তো হতে পারে না, দিস ইজ নট ফেয়ার। এটাতে কোনো ফেয়ার জুডিশিয়াল মিডিয়ার বায়াসনেস তো থাকতে পারে না। এটা আমি বিশ্বাস করি, প্রতিটা টিভির করেসপন্ডেন্ট থেকে শুরু করে একদম মালিকের কাছে পর্যন্ত আমি গিয়েছি। যখন বাংলাদেশে গণতান্ত্রিক অবস্থার বাস্তবতাটা আপনারা নিজেরাই বুঝছেন, তখন কিন্তু প্রচার প্রসারের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় মিডিয়া। 2018 সাল পর্যন্ত তো আমাদের একটা ফেসবুক পেজ পর্যন্ত করতে পারি নাই। আমি কিভাবে প্রচার করব? আমাদের ওয়েবসাইটের নিষেধাজ্ঞা ছিল। আসলে দেখেন, আমি যদি প্রচার না করতে পারি, মানুষকে তো খালি মানে তুচ্ছ করে বললেই চলবে না। আপনি আপনার আদর্শ চিনাতে পারেন না, ভাইজানের বয়ান মানুষের কাছে দ্বার প্রান্তে পৌঁছাতে পারেন না, কিন্তু আপনি বলছেন এই আমার বিরুদ্ধে অপব্যাখ্যা করছে, সে আমাকে তুচ্ছ করে কথা বলছে। আগে মানুষকে জানান। এই যে আমি প্রথমে আমার বক্তব্যের শুরুতে আমি বললাম, আজকে যে কত সংস্কারপন্থী দলগুলো আমার সাথে এসে কথা বলে, আমার বয়স কতটুকু হয়েছে, বড় বড় সিনিয়র লিডাররা তারা বলেছে যে আমরা যখন সোহরাওয়ার্দী উদ্যানে 1 মেতে তোমার দাদার স্মরণে ইসলামী সমাবেশ আমরা দেখলাম, জাকের পার্টির সমাবেশ দেখলাম, আমরা ভেবেছি এটা আওয়ামী লীগ বা বিএনপির সমাবেশ। এত বৃহৎ তরে সংগঠিত, সুসংগঠিত একটি রাজনৈতিক দল যে জাকের পার্টি, এটা আমরা কল্পনা করে চিন্তা করতে পারি নাই। দাদা হুজুর জানি না কোন কারণে আমাদের হেজরত করাচ্ছে, কিন্তু দেখেন একটা বাস্তবতা, সদরপুর স্টেডিয়াম আমার নিজ জন্মস্থান, আমার উপজেলা, সেখানে আমি যত গোলই দিই, 5টা গোল দিয়ে এক খেলায়, 10টা গোল দিয়ে এক খেলায়, জাতি কিন্তু দেখে না। সোহরাওয়ার্দী উদ্যানে 1 গোল, পুরা জাতি কেঁপে গেছে। কথাটা কি ঠিক না সঠিক? তো মালিক আমাদের কিসমতে কি লিখে রাখে দেখেন, আমি আপনাদের লিখে রাখতেছি, আমার নাম দিয়ে লিখে রাখে, নাইলে আমার জীবনে খুঁজে পাবেন। মহান মালিকের কথা মিথ্যা হতে পারে না। আমি আপনাকে একদম পার্সোনাল গ্যারান্টি দিচ্ছি, আপনাদের সবাইকে আমি নিজে পার্সোনাল গ্যারান্টি দিচ্ছি, আমার চেয়ে বাস্তববাদী মানুষ আপনারা আপনাদের গাজীপুর জেলা মহানগরে আর একটা পাবেন না, পুরা বাংলাদেশে আর একটা আমার চেয়ে বাস্তববাদী মানুষ আপনারা পাবেন না। আমরা এখন বীজ রোপণ করছি, নির্বাচনের ফলাফলের জন্য নির্বাচনে যাই। আমরা কি এতই বোকা, এতই কাবু যে আমরা এখানে বর্তমান যেই রাজনৈতিক এবং গণতান্ত্রিক এবং নির্বাচনীয় ব্যবস্থাপনা বিরাজ করছে বাংলাদেশে, আমরা নির্বাচনে যে আমরা বিজয় ছিনিয়ে আনবো? পারবেন গুম করতে, খুন করতে? পারবেন রক কাটতে? পারবেন ভোট ডাকাতি করতে? কিভাবে আপনারা আশা করেন? এই সংস্কৃতি কিন্তু চিরস্থায়ী নয়। আমরা একটা প্রগতিশীল একটি এজেন্ডা নিয়ে আসছি বাংলাদেশে, বাংলার মানুষের মুক্তির সনদ। আমি জানি আমি পারবো। আপনার ভাইজানের নেতৃত্বে আমরা একটা নতুন বাংলাদেশ আমরা সৃষ্টি করব, যেই বাংলাদেশে আমির ফকিরের ভেদ নাই, সব ভাই ভাই একসাথে, আমরা সেই জাতি। এই বাংলাদেশ আমরা করবই। আমার দাদার যে অসমাপ্ত স্বপ্ন, কল্যাণ রাষ্ট্র গঠনের যে রূপরেখা হাতে দিয়ে গেছে, আমার এখনো মনে হয় আমার 2018 সালের 10ই জুলাই আমি আমার পিএইচডি সম্পূর্ণ করি। তখন ওখানে যে কিংস ক্রস স্টেশন ছিল, লন্ডনের যে কিংস ক্রস স্টেশনে, সেখানে আমি একটা চেয়ারে বসা ছিলাম, যে চিন্তা করলাম মালিক 7 বছর পার করলাম এখানে, প্রতিদিনটা গুনছি, মানে তসবির মতো যেভাবে দিন গুনে সেভাবে দিন গুনেছি, কবে বাংলাদেশে ফেরত যাব।
আমার ঠিক 3:01 আমার একটা চিঠি আসে আমার ইমেলে। কে পাঠিয়েছে আমি নামটা বলতে চাই না, আনডিসক্লোজ ছিল, কিন্তু এই 10ই জুলাই বিষয়টা আমার এখন পর্যন্ত আমার গায়ের পশম মনে হয়। চিঠিটা ছিল আমার দাদার ইংরেজিতে ট্রান্সলেটেড কল্যাণ রাষ্ট্রের রূপরেখা, এবং এবং ভাষাটা ছিল দি আউটলাইন অফ আ ওয়েলফেয়ার স্টেট, মানে বাংলায় যদি আপনি অনুবাদ করেন কল্যাণ রাষ্ট্রের রূপরেখা। এখন পর্যন্ত মানে আমার কল্পনাই হয় না আল্লাহর যে মহান অলি, ওলিয়ায়ে কামেল, তেনার ভবিষ্যৎবাণী সত্য হবে না, তা কি হতে পারে? এখন পর্যন্ত মানে বইটা আমার কাছে আছে, ইংলিশিতে। হয়তো দাদা হুজুর আমার জন্য হয়তো বইটা লিখেছিল এক সময়, আমার হাতে এই দিনে এই সময় আমার হাতে আসবে। আজকে আমি অ্যারোগেন্স নিয়ে বা কাউকে তুচ্ছ করে ছোট করে আমি বলছি না। আজকে যোগ্যতার দিক থেকে অনেক টিভি স্টেশন আমাকে অনেকে বলেছে এই আন্ডার গ্রাজুয়েট ছাত্র কোথা থেকে আসলো, কিন্তু পরে যখন দেখেছে যে পিএইচডি করা অধ্যাপক, তখন কিন্তু সম্মানের জায়গায় ছোট হতে পারি, কিন্তু আমি বলেছি আপনারা আমাকে অনেকেই, বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী আমাকে অনেক আজে বাজে কথা বলেছে, আমাকে দেখে বলেছে তোমার এত কষ্ট করার দরকার কি, জাকের পার্টি জামাতের মতো দল কেন থাকবে, তোমরা প্রগতিশীল রাজনৈতিক দলের সাথে আসো না কেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো আমি ওনাকে বলেছিলাম এক্সেলেন্সি, যোগ্যতার কথা বলে, আমার তো মনে হয় না যে আপনার চেয়ে আমার যোগ্যতা কোনো অংশে কম। বয়সের সেবা ঠিক আছে, বয়সের জায়গায় কম হতে পারে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আপনি আমাদের পীর মাসায়কে অপমান করতে পারেন, বেইজ্জতি করতে পারেন, আমার কিচ্ছু যায় আসে না। আমার কথা আমি বলবোই, ওরা যতই ভয়ভীতি দেখা, গালাগালি করুক, তুচ্ছ করে দেখ, কিচ্ছু যায় আসে না। ওয়াটার অন আ ডাগস ব্যাক। ওই হাঁস চলে গেলে হাঁসের পিঠে যে পানি পড়ে, তার কি কিছু যায় আসে? পানি আসবে, পানি পড়বে, পানি ঝরে পড়ে যাবে। আমরা মুয়াজ্জিনের দাওয়াত দিতে আসছি, ইসলামের পবিত্র দাওয়াত দিতে আসছি। ইসলামকে 800 বছর ধরে বাংলাদেশে পবিত্র, এই পবিত্র বাংলার মাটিতে আমরা প্রতিষ্ঠিত করে গেছি, আমাদের হাত দিয়ে হয়েছে। তো এখানে কেউ আসবে আমাদের এক বাড়ি দিয়ে চলে যাবে, এতটুকু আমি বলবো, বিনয়ের সহিতই বলবো যে জাকের পার্টি ভেসে আসে নাই কোথা থেকে। জাকের পার্টি 800 বছর ইতিহাস আছে। আজকে এই রুমের ভিতরে আপনারা যারা আসছেন, আজকে আমি একদম আপনাদের অন্তঃস্থল থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। জুনিয়র সিনিয়র চাচারা, বিশেষ করে আমার পরিবারের আপনারা সদস্য, আমরা একটাই পরিবার, আমি অন্য কোনো ভিন্নতা আমি দেখি না। এই সহযোগী সংগঠন, মূল দল বলেন, চাচা বলেন, ভাতিজা বলেন, মূল কথা হচ্ছে যে একটাই, যে আমরা জাকের পার্টি একটা পরিবার, এবং একটি ঐক্যবদ্ধ একটি পরিবার, বিশ্বরীর দানকৃত ঐক্যবদ্ধ একটি পরিবার। আমার যে স্বপ্নটা আছে, এই যে বাংলাদেশ, সারা বাংলাদেশে 4554টি ইউনিয়ন, 327টা পৌরসভা, 493টি উপজেলা, 365টি মহানগরের ওয়ার্ডের ভিতরে, এখানে ভিতরে আছে, আওতাধীন আছে আরো 100টি, এই যে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ মিলে 129টা ওয়ার্ড, টোটাল 465টি মহানগরের ওয়ার্ড, 12টা মহানগর। এবং আপনি যদি সব যোগ করেন, নির্বাচনীয় আসনের প্রার্থিতা চূড়ান্ত যদি করতে হয়, আমাদের সর্বমোট প্রয়োজন হয় 6215 জন পাকাপোক্ত প্রার্থী। আমাদের এত সদস্যবৃন্দ আছে সারা বাংলাদেশে। আপনাদের জেলাতে আমার দরকার ওয়ার্ড কাউন্সিলর কয়জন, ইউনিয়ন পরিষদ কয়জন? ইউনিয়ন পরিষদ স্যার 39টা ইউনিয়ন, আর পৌরসভা স্যার 3টা পৌরসভায় 27 জন। আপনারা 2টা যোগ করেন, বলেন কত হয়? আমাদের স্যার 356। কত? 356 হয় কোথেকে? যোগ করেন, 39 যোগ করেন রানা ভাই, ক্যালকুলেটর দিয়ে যোগ করেন, দেখেন কজন লাগে। 57 প্লাস 39, প্লিজ 96। দেখেন আমাদের এত জনসমর্থন আছে গাজীপুর জেলা মহানগরে। রাজু ভাই এখানে আসেন, রাজু ভাই আসেন, সামনে আসেন। রাজু ভাইকে আমি ফোন দিয়ে বলছি, রাজু ভাই ভয় আছে? কয় স্যার নাই। কলিজা আছে রাজু ভাই? কয় স্যার আছে। বেজ্জতি সহ্য করতে পারবেন? স্যার পারবো, পার্টির জন্য পারবো। আমি কি ইজ্জত যা আছে সম্মান, মনে রেখেন আপনার সম্মান আমার সম্মান এক।
আপনি ভোটারের কাছে যাবেন, ভোটের কে আমি এমনও বলছি রাজু ভাই, প্রয়োজনে ভোটের দিন ভোট কেন্দ্রে নিজে যায় নিজের ভোট দিবেন না, কিন্তু রাজু ভাই প্রতিটা ভোটারের কাছে যে জাকের পার্টির দাওয়াত আপনারা দিতে হবে। কোন টাকা পয়সা বলতে গেলে তো একদম সীমিত পরিসরে আমরা বিনিয়োগ বলা চলে, পোস্টার লিফলেট বাদে আসলে সত্যিকার অর্থে কিছু হাত খরচ মাঝে মাঝে ব্যতীত একদম অল্প পয়সায় ৭,২০৬টা ভোট, এটা কিন্তু বাড়ির কথা না। এমন একটা গণতান্ত্রিক পরিবেশে ৭,২০৬ জন ভোট কেন্দ্রে যে গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে আসছে, কোন পোলিং, অনেক জায়গায় পোলিং এজেন্টও নাই আমাদের, খালি আদর্শ দেখে, ভালোবাসা দেখে। এটা তো শুরু। খালি আমাদের ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী পিছনে জাকের পার্টি ছাত্র ফ্রন্টের আমাদের ছেলেরা আছে। আসেন, আপনি আসেন, সিফাত ভাই আসেন, সামনে আসেন। 351 জন হলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার। আমার দরকার ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন, কারণ মেম্বারটা অনেক সময় মার্কায় হয় না। যেখানে গোলাপ ফুল আছে আমরা আছি, সোজা কথা। এই ওয়ার্ড কাউন্সিলে শোনেন, আমি এখানে মানে আজকে তো অনেকেই তো আমাকে টিভি লাইভে দিচ্ছেন, মানে ফেসবুক লাইভে দিচ্ছেন, কিন্তু আল্লাহ ভরসা আমি কয়েকটা কথা বলবো। সেটা হচ্ছে জোল ভাই, দেখেন আজকে আমাদের বিরোধী রাজনৈতিক পক্ষ থেকে অনেকে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, রাষ্ট্র মেরামতের জন্য, জাতীয় সরকারের জন্য, মন্ত্রণালয় থেকে ইত্যাদিতে, যেটা রাজনীতি ময়দানে হয়ে থাকে। আমরা তো সংলাপে, আমরা সম্পূর্ণভাবে কূটনীতি বিশ্বাস করি, ডিপ্লোমেসিতে আমরা বিশ্বাস করি, শান্তিপূর্ণ একটা সমাধান আমরা চক্র চাই, বাংলাদেশের বৃহত্তর স্বার্থে আমরা চাই। আমরা অ্যান্টি আওয়ামী লীগ না, আমরা অ্যান্টি বিএনপি, আমরা প্রো বাংলাদেশি, এটা হচ্ছে সোজা কথা। এখন ফার্স্ট যে কথাটা আমি বলতে চাই, দেখেন যে বিরোধী যেই রাজনৈতিক বৃহৎ যে রাজনৈতিক দলটা আছে, সেখান থেকে আমাদের অনেক জায়গায় আমার প্রতি ডিরেক্টলি আমার সাথে যোগাযোগ হয়েছে, তাদের শীর্ষ পর্যায় থেকে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। আমি আপনাদের একটা প্রশ্ন করবো, দেখেন আজকে ধরে নেই যে আমরা আগামী ৩ মাসের ভিতরে বাংলাদেশ সরকার, বর্তমান যে আওয়ামী লীগ আছে, তার পতন ঘটবে। এখন আমি জেনুইনলি আমি বলছি, আপনার বেনিফিট কি আর আমার বেনিফিট কি? আজকে আমরা 1947 সালের আগে ব্রিটিশ সাম্রাজ্যের গোলামি করলাম, 1947 সালের পরে ব্রিটিশ ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্সের পরে আমরা পাকিস্তানিদের গোলামি করছি। এখানে আমার আপনার কি লাভ হবে? কিচ্ছু যায় আসে না। কিন্তু আজকে এর গোলামি করলেন, কালকে ওর গোলামি করবেন। তো আমি এই জিনিসটা আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা জাকের পার্টি কারো পিছে নাই, কারো সামনে নাই, কারো পায়ের উপরে পাড়া দিয়ে আমরা রাজনীতি করি না। আমরা আওয়ামী লীগকেও সম্মান করছি, বিএনপিকেও সম্মান করছি। যে যার আমাদের মতাদর্শের আমাদের ভিন্নতা থাকতে পারে, তার জন্য আমাদের ঐক্যবদ্ধ একটি নিবন্ধিত রাজনৈতিক দল আছে। আমরা 14 দলেও নাই, আমরা 20 দলীয় জোটেও আমরা নাই। আমরা এক অবস্থানে অটুট ভাবে আমরা দেশের মানুষের পাশের সাথে আমরা জোট করেছি। এটা হচ্ছে জাকের পার্টি। তো আমি এই জিনিসটা আপনাদেরকে আমি স্পষ্ট করে বলতে চাই যে দেখেন, কাউকে কুঠারাঘাত করেন না। সে ওয়াহাবি হোক, সালাফি হোক, সুফি হোক, কাদিয়ানি হোক, শিয়া হোক, সুন্নি হোক, আহলে হাদিস হোক, যা মন চায় সেই হোক। আকীদাগত ভাবে সবার সাথে আমাদের ভিন্নতা থাকতে পারে, এটা মুসলিম জগতে আপনাদের সকলে এটা জানা উচিত। কিন্তু কাউকে তুচ্ছ করব আমরা, কাউকে ছোট করব, এবং আশা করি আমার বক্তব্যের মাধ্যমে যারা আমার কথাগুলো শুনতে পাচ্ছে, দেখেন আপনাদের কারোর সাথে কিন্তু আমাদের দুশ্মনী নাই। সকলের সাথে আমরা বন্ধুত্বে বিশ্বাস করি। যে কোনো দরবারের যারা মুরিদান আশেকান যারা রয়েছে, যে কোনো পার্টির সদস্যবৃন্দ, ইসলাম ভিত্তিক যে পার্টিগুলো আছে সেখানে যারা সদস্যবৃন্দ যারা রয়েছে, কোন দলের সাথে, কোন সংগঠনের সাথে আমাদের কোনো ব্যক্তিগতভাবে কোনো বিদ্বেষ নেই। আমরা বাংলার মানুষের জন্য একটি উন্নয়নমুখী, একটি কল্যাণমুখী, একটি কল্যাণ রাষ্ট্র আমরা করে তুলতে চাচ্ছি। আমরা জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি। দয়া করে আমাদেরকে কেউ আক্রমণ করেন না। আর যদি করেই থাকেন, মনে রাখেন জাকের পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দের ভিতরে সেই শিক্ষাটা আছে যেটা জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা আপনাদের শিখিয়েছে। যে শিক্ষা বর্তমানে হেজবুল্লাহর ইমাম, জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতার আধ্যাত্মিক উত্তরাধিকার, জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান, কলঙ্ক মুক্ত, একমাত্র কলঙ্ক মুক্ত বাংলার জমিনে নেতা রয়েছে মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি। তিনি আমাদের সেই শিক্ষাটা দিয়েছে যে বিনয়ের ভিতরেই কিন্তু জয়, ভয়ভীতির মধ্যে নয়।
এই আদর্শটা ধারণ করে আজকে বর্তমানে জাকের পার্টি যে অবস্থানে আজকে বিরাজ করছে, এমনকি টিভি মিডিয়াতে পর্যন্ত আজকে আমরা যে কভারেজ পাচ্ছি আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং আপনাদের কঠোর পরিশ্রমের বিনিময়ে, আমার চেহারাটা আমি বারবার টিভির সামনে নেই, যাতে আমার দাদার এক বিন্দু খণ্ডচিত্র দেখলেও যাতে জাতি আমার জাকের পার্টি, আমার প্রাণের জাকের পার্টিকে স্মরণ করতে পারে। কেউ যাতে আমার পার্টিকে অশিক্ষিত মূর্খের দল যাতে বলতে না পারে। আমি এর জন্য, আমি জানি অর্থনীতির ভাষায় অনেক কথাই আমি বলি, হয়তো আপনারাও কিন্তু আমার অনেক সময় আমার কথা বুঝেনও না, তাও জানি আমি, কিন্তু কেউ বলতে পারবে না পার্টির লিডারশিপ অদক্ষ, কেউ বলতে পারবে না একসময় যদি তারা দায়িত্ব পায় তাদের নেতৃত্ব দুর্বল, এটা যাতে বলতে না পারে। তো ইমেজ কিন্তু একদিন হয় না। আজকে যে বীজ রোপণ করছি, 3 বছর ধরে আমাকে যে কত মানুষ কত কথা বলেছে, এটা বলতে পারবো না, এটা বলতে পারবো না, আইসিটি স্ট্রাইকটা একটা আছে, এই সেই হাবি জাবি ইত্যাদি ইত্যাদি অনেক কথা শুনতে হয়েছে আমাদের। আজকে কিন্তু একটা পর্যায়ে আমরা চলে আসছি, আপনারাও জানেন, আমিও জানি। আর মূল কথা যে কারণে আজকে আপনাদেরকে আমি আমন্ত্রণ জানিয়েছি, এই যে 96টা কেন্দ্রবিন্দু, 57টা ওয়ার্ড, 39টা ইউনিয়ন, 3টা পৌরসভা, অর্থাৎ 42 প্লাস 47, 47। আমি প্রকৃত প্রার্থী খুঁজছি না, আমি প্রতিনিধি খুঁজছি, যে আমার মুখপাত্র হতে পারবে, যে ভাইজানের মুখপাত্র হতে পারবে। আমি আপনাদের টাকা পয়সা খরচ করার কথা বলছি না, আপনাদের 2টা হাত দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, 2টা পা দিয়েছে, আপনাদের জবান দিয়েছে, আপনাদের নিজ নিজ ইউনিয়নে, নিজ নিজ সিটি কর্পোরেশন ওয়ার্ডে আপনারা ভোটারের নাম তালিকা করে আপনার পার্টির জন্য একটা ভোট চাইতে পারবেন না? আমি কিন্তু অন্য কিছু যাচ্ছি না, নিজ দায়িত্বে আপনারা যাবেন। নজরুল ভাই আসেন, আসেন এখানে আসেন, আমাদের জাকের পার্টি শ্রমিক ফ্রন্টের সম্মানিত সাধারণ সম্পাদক। আমি বলছি নজরুল ভাই, সাংগঠনিক মিটিং সব বাদ দেন। নজরুল ভাইয়ের বাড়ি হচ্ছে ফেনীতে, আমার অফিসে আমি ডেকে আনছি নজরুল ভাই। নজরুল বসেন, বসেন, একটু বসেন। নজরুল ভাইকে আমি বললাম, নজরুল ভাই আপনি সাভারে থাকেন বর্তমানে, শ্রমিক ফ্রন্টের দায়িত্ব কি? শ্রমিকদের অধিকার জাতীয় মঞ্চে তুলে ধরা। আমি বলেছি আপনি কাঠামোটা লেখেন, আমাদের কল্যাণ রাষ্ট্র দাদা হুজুরের দানকৃত, সবই কিন্তু দাদা হুজুরের মেসেজ, আমরা নতুন ভাষায় প্রকাশিত করছি, এই হচ্ছে পার্থক্যটা। অর্থনীতির ভাষায় বলেন, রাজনৈতিক ভাষায় বলেন, যেটাই মেইন নিউক্লিয়াস কিন্তু জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা। আমি নজরুল ভাইকে ডেকে বললাম, নজরুল ভাই 100 জন শ্রমিক ভাইয়ের সাথে কথা বলবেন, একজন আসবে না? নজরুল ভাই 1000 শ্রমিক ভাইয়ের সাথে কথা বলবেন, 5 জন আসবে না? আপনি কয়জনের সাথে কথা বলছেন নজরুল ভাই? কয়জন আপনার এই বৈঠকে আসছে? আমাদের মোটামুটি প্রায় 60 থেকে 70 জন। আমরা যদি না যাই কিভাবে জানবে, কিভাবে বুঝবে? এই যে 6215 জন নামাবো, এরা আমার বুলেট, আমি যা বলবো সে তা বলবে। আমি এখানে যখন বিশ্বাস করেন, আমাকে অনেকে বলেছে, আমি যখন মানে রাশেদ ভাইয়ের নির্বাচনী প্রচার প্রসারের সময় ঢাকা 17 আসনে আমি নিজে যে প্রথম রিক্সাওয়ালা ভাইকে, হকার ভাইয়ের হাতে আমি নিজে জাকের পার্টির জন্য একটা ভোট চাই আসছি। এরা আমাকে পরে যোগাযোগ করে বলছে, আপনার জন্য যে ভোট কেন্দ্রে আমি ভোট দিয়ে আসছি। জানি না কি হয়েছে ভোটের, কিন্তু ভোটটা আমি ভোট কেন্দ্রে যে আমি গোলাপ ফুল ছিলে আমি মার্কেট দিয়েছি। এই যে যত মানুষ যারাই গিয়েছে, আমি জানি না কয়জন ভোট কেন্দ্রে গেছে, কিন্তু আজকে সকলে জাকের পার্টি কি এবং জাকের পার্টি কি করতে পারে এটা তারা জানে। আজকে আমাদের কয়েকটা ইয়াং বেজের ছেলেরা আজকে বুলেট হিসাবে দাঁড়াইছে। এই যে আপনাদের কথা আমি বলতেছি, রানা ভাইয়ের সাথে তো আমার রেগুলার কথা হয়। রানা ভাই কোথায় আছেন? ভিডিও কল দিয়ে বসি, হঠাৎ করে মাঠে আছেন নাকি? দিনে আপনারা যদি 1টা ঘন্টা সংগঠনের জন্য সময় দেন, দেখেন আপনার সংগঠন কোথায় যায়। আমি সোহরাওয়ার্দী উদ্যানেও আমি জনসমাবেশে, মহাসমাবেশে আমি বক্তব্য দিয়েছি 2বার আমার এই অল্প রাজনৈতিক জীবনে। আমি একই বক্তব্য, বিশ্বাস করেন, ঘাটাইল উপজেলাতে, টাঙ্গাইলে, যারা আমি জানি না গেছেন নাকি কেউ আপনারা, একটা বাস স্ট্যান্ডের উপরে সামনে ছিল অতিথি মনে হয় 4 জন থেকে 5 জন, নিজেদের লোক ছিল মনে হয় 10 জন, টোটাল 15 জনের সামনে একই বক্তব্য দিয়েছে। তো অডিয়েন্সের সাইজকে অবহেলা করবেন না, ছোট বলে তাকে অবহেলা করবে। এই যে রাজু ভাই, আপনি যে প্রতিটা ভোটারের কাছে হাত ধরে ধরে ভোট চেয়ে আসছেন, আপনার কি মনে হয় না যে কেউ সাড়া পাইছে?
কত মানুষ টাকা দেন নাই ভোট কেন্দ্রে যাওয়ার জন্য, বাসের ভাড়া দেন নাই, রিক্সার ভাড়া দেন নাই। 7,206 জন মানুষ যে গোলাপ ফুল প্রতীকে ভোট দিয়ে আসছে, এটা কি বাড়ির কথা? আমরা ক্ষমতায় কোনোদিন ছিলাম না। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির মতো আমরা ক্ষমতায় যাইনি। বাংলাদেশের স্বীকৃত তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল জাতীয় পার্টি, এটা কিন্তু আনুষ্ঠানিকভাবে সকল মহলের সবাই কিন্তু কম বেশি স্বীকৃতি দেয়। তো আমাকে জিনিসটা বলেন, রাজশাহীতে সুপ্ত নামে যে আমার একটা হীরার টুকরা বের হয়ে আসছে, সে কেমনে জাতীয় পার্টির চেয়ে 4,000 ভোট বেশি পায়? রাজশাহী কি আমাদের ঘাঁটি নাকি তাদের ঘাঁটি? কিভাবে সম্ভব? এটা হচ্ছে পরিশ্রমের নমুনা, এটা হইতেছে সততার ফসল। নীলফামারীতে একটা ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়, আপনারা সবাই জানেন। আমাদের একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, ভোট কাউন্টটা বলি। জাতীয় পার্টির প্রার্থী দিয়ে নাম দিয়ে দাঁড়িয়েছে আনারস দিয়ে, নৌকার প্রার্থী ছিল, আর বিএনপির স্বতন্ত্র প্রার্থী ছিল। 3 প্রার্থী আর আমাদের প্রাণের জাকের পার্টি। তো এরকম একটা বাস্তবতায় আওয়ামী লীগ পায় 4,700 ভোট, বিএনপি পায় 3,900 ভোট, জাতীয় পার্টি মনে হয় পায় 3,500 ভোট। জাকের পার্টি এই কামড়া কামড়ির মাধ্যমে 6,500 ভোট দিয়ে বের হয়ে গেল। এই যে একটা চিত্র দেখাইলো দাদা হুজুর, দেখাইলো এই যে বাদান দেখো পরিশ্রম করছো। আমরা কিন্তু নীলফামারীতে আমি 3-3 বার গেছিলাম, 3-3 বার গেছি। রংপুরে যে জনসভাটা হয়েছে, এটা তো খালি আমাদের বিশ্বাস করেন কোনো অর্থ ছাড়া, ভাড়া ছাড়া, নিজ অর্থায়নে এখানে করে দিল। এবং আওয়ামী লীগের চেয়ে কিন্তু কোনো অংশে কম হয় না। আমি জানি না দেখেছেন না কিছুদিন আগে, এমনকি বিএনপির যে সমাবেশ হয় রংপুরে, তার থেকে কিন্তু কোনো অংশে কম না। তো আমি যে কথাটা আমি বললাম, দাদা হুজুর খালি দেখাইলো জাকের পার্টি যে মন করে দেখো, এই যে বাবা 4,554 ইউনিয়নের পরিষদের ভিতর একটা দিয়ে দেখাইলাম তোমাদের। নিজেকে অবহেলা করিলেন না। একবার যদি বৃষ্টির মতো পড়তে থাকে, একটা বিপ্লব ঘটবে, নীরবে বিপ্লব ঘটবে, রক্তের বিনিময় না। আমি এটা বিশ্বাস করি। আপনারা লিখে রাখেন। খালি একটাই যে আমার দুঃখ, আমি ব্যক্তিগতভাবে আমি আমার মুরব্বীগণ যারা আসছেন আপনাদের থেকে যদি ক্ষমা চেয়ে আমি কথাগুলা বলতেছি, বিশ্বাস করেন আমাকে এখনো রাজনৈতিক ভাবে, বিশ্বাস করেন বাঘকে যদি শেকল দিয়ে বেঁধে রাখেন যেমন অবস্থা হয়, তেমনি ভাবে আমাকে শেকল দিয়ে বেঁধে রাখছে রাজনৈতিক ভাবে। আমি আমার মনের কথাগুলো এখনো বলতে পারি না। টিভিতে যখনই যাই, খালি অর্থনৈতিক ভাষা ছাড়া আমাকে অন্য কোনো কথা দিয়ে বলতে দেখবেন না। কেন জানেন? সংগঠনকে টিকিয়ে রাখার স্বার্থে। বাড়ির ভিতরে মির্জাফর, মীর সাদেক না থাকতো আমি আজকে বলতে পারতাম। আমাকে অনেক জায়গায় বাকরুদ্ধ করে রাখছে। সব থেকে আগে প্রতিবাদ আসবে তো মির্জাফরের থেকে, বেইমানি তো প্রথম করবে মীর সাদেক, সেটা কি আমি বুঝি না? আজকে আমাকে যদি, আমার সিনিয়র নেতৃবৃন্দকে যদি আটক করে ফেলে, আমি কি করে আমি সংগঠন চালাবো? সেটা তো আমার ভবিষ্যৎ। বেঁচে থাকা কিন্তু রাজনীতির একটা বড় অংশ, সেটাও আপনারা মনে রাখেন। আমার কষ্ট হয়, বুকটা বিশ্বাস করে থর 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 করে কাঁপে। মনে হয় দাদা হুজুরের রক্ত এইভাবে চেন দিয়ে শিকল দিয়ে বেঁধে রাখবে, এটা মেনে নিব, এটা হইতে পারে না। বিশ্বাস করে, রক্ত তো কম গরম না, আমার কিন্তু বয়স অত বেশি হয় না এখন। তারপরও খালি দাদা হুজুরের সম্মানের দিকে তাকায় চুপ করে থাকতে হয়। আগুনে জ্বলি পুরি, কিন্তু সংগঠনের কথা চিন্তা করে যেভাবে পারি, হেকমার মাধ্যমে হোক, কৌশলের মাধ্যমে হোক, পার্টিকে এগিয়ে নিয়ে যেতে হয়। শত্রুর সাথে যদি হাতও মিলাইতে হয় জাকের পার্টির সাথে, তার জন্য আমি করার জন্য আমি প্রস্তুত। কিন্তু আমার আদর্শ আমি ছাড়বো না। যে ওয়াদাটা আমি আমার দাদার কাছে করেছিলাম, জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতার কাছে করেছিলাম, আমার হিজবুল্লাহর ইমামের কাছে করেছি, সেটা আমি জানি না আজ হোক কাল হোক, কিন্তু আমি শতভাগ বিশ্বাস করি যে হযরত শের আলী গাজী, হযরত শাহ সুফি ফতে আলী রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহজালাল, হযরত শাহ পরান রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহ সুফি খাজা ইউনুস আলী রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহ সুফি খাজা ওয়াজিদ আলী রহমতুল্লাহ আলাইহি, এবং এই তরিকার সিংহ পুরুষ যে মোগল সম্রাট আকবরের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, মুজাদ্দেদ আল ফিসানি শাইখ আহমেদ সিরিন্দি, এবং সর্বশেষ জামানার শ্রেষ্ঠ ওলি, আল্লাহর বন্ধু, ইসলামের জন্য যার ত্যাগ অবিস্মরণীয়, রক্ত যে রক্ত পানি করে দিয়েছিলেন, প্রায় ৪৫টি বছর একটি গাছের নিচে বসে আজীবন আল্লাহর সাধনায় জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিলেন, যিনি নিজের সকল ধন সম্পত্তি
আল্লাহর নামে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য বিসর্জন করে দিয়েছিলেন। কয়জন পারবেন? আপনি চিন্তা করেছেন? যত অর্থ আছে, যারই 5 লাখ 10 লাখ 20 লাখ নিজের বাড়ি, পারবেন বিক্রি করে দিতে? নিজের সম্মান, নিজের ইজ্জত সব আল্লাহর নামে দিয়ে দেওয়া। শুনেন, বলাটা অনেক সোজা, কোনো কিছুর বিনিময় ছাড়া জীবনের যত স্বাদ ছিল আমরা দেখেছি তিনি উৎসর্গ করে দিয়েছেন। এবং বিশ্বাস করে, আমার দাদার প্রতিচ্ছবি সত্যিকার অর্থে যদি আপনারা খুঁজে পেতে চান, জাকের পার্টির মাননীয় চেয়ারম্যানের ভিতরে প্রত্যেকটা গুণাবলী, শ্রেষ্ঠ গুণাবলীগুলো আপনারা পাবেন এই মহাকামের। তো ভাইজান থাকতে, সুস্থ থাকাকালীন অবস্থায় বিশেষ করে তরুণ প্রজন্মকে আমি বলবো, আপনাদের সাথে কত বড় যে বট গাছ আছে, কত বড় যে গাছ আপনাদের ছায়া দিয়ে ঢেকে রাখতেছে, থাকা অবস্থায় ওনাকে স্বীকৃতি দিয়ে, চলে গেলে দিশেহারা হব সবাই আমরা। এবং আমার স্বপ্ন, আমি দাদাদের কাছে এই জিনিসটা আমি চাই যে ভাইজান এত কষ্ট করেছে, এই বয়সে এসে তিনি তিনার বাড়ি ছেড়ে এসে রওজা শরীফের রাস্তায় দাঁড়ায়া মাটিতে বসে একটা গামছা বিছায় বিশ্বলী রওজা শরীফটা জিয়ারত করলো। আপনার কি মনে হয় আল্লাহর আরশ কাঁপে নাই? এতই সোজা যে আল্লাহর বন্ধু, যে আল্লাহর দলের ইমাম কতটুকু বিনয়ী হইলে, কতটুকু ধৈর্য ধারণ করলে কথা। তারা পথে পথে তারা অপদস্থ হবে, নিশ্চিন্ত হয়ে যাবে। মনে রাখেন আমার কথা, মীর জাফর, মীর সাদেক বেশি দিন টিকে না, এরা বেশি দিন অতীতেও টিকে না, এখনো টিকে না। এই বাংলার ইতিহাস বলেন, এই ইসলামের পবিত্র ইতিহাস বলেন, বেঈমান কোনো সময় স্থান পায় নাই, মুনাফেক কোনো সময় স্থান পায় না। তারা চিরস্থায়ী হতে পারে, হ্যাঁ সাময়িক সময়ের জন্য পারবে, কিন্তু চিরকালের জন্য তারা কোনোদিন তারা টিকে থাকতে পারে না। এটাই হইতেছে চিরতরে বাস্তবতা। এবং আমি আপনাদেরকে এতটুকু আমি অনুরোধ করব যে পার্টির সাংগঠনিক কাঠামো কে শক্তিশালী করার লক্ষ্যে আমি আজকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিচ্ছি, আমার যারা কথা আপনারা শুনলেন এতক্ষণ, আমি এত লোক চাই না। এই রুম থেকে কি আপনারা 96 জন নাই যারা আপনারা মাঠে ময়দানে নেমে পার্টির প্রচার প্রসার করতে পারবেন? আপনারা আমাকে জেনুইনলি বলেন, যেইভাবে আমি বলবো, যেইভাবে পার্টির ইমাম বলবে, সেইভাবে আপনাদের প্রচার প্রসার করতে হবে। আমি ভোটের আশাই নাই, কে কয়টা ভোট দিতে আসলো, কে ভোট কেন্দ্রে আসলো না, কে ভোট কেন্দ্রে আসলো না, এটা আমার জেনুইনলি, অনেস্টলি, আমি একদম বিনয়ের সাথে আমি জিনিসটা বলবো, এটা আমার কোনো জানার বিষয় না। আমি খালি একটা জিনিসই দেখতে চাই, যে আপনারা ভোটারের দ্বার প্রান্তে যে জাকের পার্টির আদর্শকে চিহ্নিত করেছেন। লিখে রেখেন আমার কথা, গোলাপ ফুলের পক্ষে ভোটের বৃষ্টি পড়বে, পড়বেই পড়বে, পড়বেই পড়বে। আপনারা যান, ভোটারদের দ্বার প্রান্তে আপনারা যান। আমি দেখেছি যে একসময় এই যে সুশীল সমাজের যারা আছে, অভিজাতি এলাকা, গুলশান, বনানী, বাড়িধারা যারা ছিল, একসময় আমাদের কোনো সময় তোয়াক্কাই করতো না। একটু যায়েন না, আজকে আমি আপনাদের অনুরোধ করবো, এই যে রাস্তা দিয়ে যাবেন, সবাই তো গাজীপুরে ফেরত যাবেন, রাস্তায় রাস্তায় আজকে সবাইকে আমি দায়িত্ব দিব, একটা 10 জনের সাথে কথা বললেন, জিজ্ঞেস করেন জাকের পার্টি কি মনে হয়, নিজের পরিচয় দিয়েন না, সংগঠন কিরকম, 5টা দলের ভিতরে একটা কি আছে, জিজ্ঞেস করেন আপনারা, পার্টির নেতা কিরকম, সিনিয়র ভাইস চেয়ারম্যান কিরকম, ফেসবুকে কথা শুনছেন, টিভিতে কথা দেখছেন, জিজ্ঞেস করেন। আজকে হয়তো 5 জনের মধ্যে একজন চিনতে পারে, যখন 5 জনের মধ্যে 5 জন হবে, যখন তারা আমাদের প্রকৃত আদর্শ বুঝবে, জানবে, চিনবে, লিখে রাখেন, ভোট কেন্দ্রে যে রিক্সা করে হোক তারা যে জাকের পার্টি গোলাপ ফুলে ভোট দিয়ে, এটা আমি জানে প্রাণে বিশ্বাস, এটা হবে একদম, আমি ড্যাম শিওর দিয়ে আমি বলছি। যদি আল্লাহ বাঁচায় রাখে, খালি শরীয়তে দেহটারে যদি আল্লাহ বাঁচায় রাখে, যদি ইমানটাকে এইভাবে মজবুত রাখতে পারে, আমি আমার দাদার যে অসমাপ্ত স্বপ্ন, আমি অক্ষরে অক্ষরে বাংলার মানুষের, মুক্তিকামী মানুষের যে সংগ্রাম, সেটা আমি ইনশাল্লাহ আমি বাস্তবায়িত করেছি। এটা বাদে আমি অন্য কিছু চিন্তা করতে পারি। এই সকাল থেকে আমি আপনাদের বললাম কারণ কি, ঠেকা কি, এই যে আজকে শার্ট ঘেমে গেলাম, আপনাদের সামনে বক্তব্য দিলাম, রাত্রেবেলা আমার আবার মিটিং আছে, কনস্ট্যান্টলি 24 ঘন্টায় যতক্ষণ সময় আমি সজাগ থাকি, একমাত্র জাকের পার্টি নিয়ে চিন্তা করি। এই পার্টিকে যেভাবেই হোক বাংলার শীর্ষ পর্যায়ে আমাদের নিয়ে যেতে হবে। বাংলার মানুষকে যদি আপনারা মুক্ত করতে চান,
আপনারা আমার হাতকে শক্তিশালী করেন, আপনারা ভাইজানের হাতকে শক্তিশালী করেন। দেখেন আমরা কত কত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি। এইবার কিন্তু মূল ধারায়, আঞ্চলিক কোনো পর্যায়ে না, এইবার ডাইরেক্ট মূল ধারায়। ভাইজান আমাকে একটাই কথা বলছে, বাজান এসপার নাইলে ওসপার। জীবন একদম একটা চোখের পলকে চলে যায়, আমাদের সময় নষ্ট করা যাবে না। আচ্ছা, প্রচার এমন ভাবে করবে যে যেই দিন একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, যেখানে মিডিয়া সকল পার্টি নেতাদেরকে সমান সময় দিবে, যেখানে রাষ্ট্রযন্ত্র নিরপেক্ষ থাকবে, যেখানে জুডিশিয়ারি নিরপেক্ষ থাকবে, যেখানে এসিলেন্ট অফিস নিরপেক্ষ থাকবে, যেখানে ওসি এসপি ডিসি নিরপেক্ষ থাকবে, সেই দিন ভাইজান গোলাপ ফুলের বৃষ্টি পড়বে। যেই দিন নির্বাচনের নামে দাঙ্গা হামলা হবে না, সেই দিন মনে রাখেন গোলাপ ফুলের বৃষ্টি হবে। আমি একদম চোখটা বুঝলে মনে স্পষ্ট দেখতে পারি। অন্ধের একটা কিন্তু ভবিষ্যৎ দেখার ক্ষমতা থাকে, তারা ঘ্রাণে দেখে, কানে শুনে। বিশ্বাস করেন আমি দেখতে পারি, এবং এই স্বপ্নটা আমি বিশ্বাস করি কঠোর পরিশ্রমের বিনিময়ে নিকট ভবিষ্যতে ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে, যদি আমার এই হাতকে আপনারা শক্তিশালী করতে পারেন। আমার নির্দেশ, ভাইজানের নির্দেশ মোতাবেক যদি আপনারা মাঠে ঘাটে, কেন্দ্রে বসে লাভ নাই কোনো, আমিও কেন্দ্র পছন্দ করি না, আমি বিশ্বাস করি মাঠ। তৃণমূলে যান, একজন কৃষক সে তোয়াক্কা দেয় না বিএনপি না আওয়ামী লীগ আসলো, তার চিন্তা হইতেছে তার পেটে ভাত, তার পরনে কাপড়, তার অর্থনৈতিক আত্মমর্যাদা। এই যে প্রান্তিক জনগোষ্ঠীকে আমরা পিছে ফেলে দিয়ে বাংলাদেশের অগ্রগতি, উন্নয়নের চিত্র খালি উন্নয়নের জোয়ারে ভাসছি, দিস ইজ নট রাইট। এটা বাংলাদেশ হতে পারে না। আমার সোমবার দিন আপনারা চোখ রাখেন, আমার এসিটিভিতে আমি প্রথম এই ইংরেজিতে আমি একটি ইন্টারভিউ দিচ্ছি। এখন বাংলাতে এই লাস্ট 6 মাসে 60 বার আমি টিভির সামনে গিয়েছি, 60 বার। এই আমি সোমবার দিন আমার সাক্ষাৎকার আছে ইংরেজিতে। কেন জানেন? কূটনৈতিকদের জন্য। কেন জানেন? অভিজাতি এলাকার মানুষগুলোর জন্য। অনেকের যারা বাচ্চা কাচ্চা আছে বাংলায় বলতে পারে না ঠিক করে, কিন্তু ইংরেজিতে কিন্তু ভালো করে নিউজ যেতে পারে। তো আমাদের কিন্তু সব আলেম ওলামাদের কাছে আমাদের দাওয়াত পৌঁছাতে হবে, শ্রমিক ভাইদের কাছে আমাদের দাওয়াত পৌঁছাইতে হবে, রিক্সাওয়ালা ভাইদের কাছে আমাদের দাওয়াত পৌঁছাইতে হবে, কৃষক ভাইদের কাছে আমাদের দাওয়াত পৌঁছাইতে হবে, মহিলাদের কাছে আমাদের দাওয়াত পৌঁছাইতে হবে, শিশু বাচ্চাদের কাছে এখন থেকে আমাদের দাওয়াত পৌঁছাইতে হবে। আপনারা আমাকে সহযোগিতা করেন, দেখেন আমি আপনাদের কোথায় নিয়ে যাই। এত দূর আসলাম, এত কিছু পেরিয়ে আসলাম, শেষ পুশ, যেটা লাস্ট ফাইনাল পুশ, আপনারা আমার হাত ছেড়ে দিয়েন না। আমি ইনশাল্লাহ আপনাদের হাতে জাকের পার্টির পতাকা দিয়ে বিশ্বলীর তকবীর ধ্বনি ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে আমরা একসাথে আমরা তকবীর ধ্বনি আমি করবই। সামনে আমাদের 7ই সফর, বিশ্বলীর 7ই সফর উপলক্ষে আমরা ইনশাল্লাহ আমরা মহাসমাবেশ ঘোষণা দিতে যাচ্ছি। আপনারা সকলে মহা ধুমধামের সাথে খেদমত করার জন্য আপনার সার্বিক প্রস্তুতি নেন, এবং নিজ নিজ অবস্থান থেকে আপনাদের কর্মজীবনে সাফল্য অর্জন করার জন্য যা যা দরকার আমার থেকে, আমার দরজা আপনাদের জন্য, আমার বাড়ি আপনাদের জন্য সার্বক্ষণিক সময় খোলা। আমরা আমাদের বাড়ি পর্যন্ত আপনাদের জন্য আজীবন খুলে রাখছি। আমি আশা করি আমার এই বক্তব্যের মাধ্যমে আপনারা আজকে সকলে যারা আছেন, কে আসে নাই না কে আসলো এটা বিষয়, এইখানে যারা আছে এটা পর্যাপ্ত লোক। বাংলার গাজীপুর জেলা মহানগরে বিজয় ছিনিয়ে আনার জন্য এখানে পর্যাপ্ত লোক আছে। যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, নিজেদের ভিতরে ভুল বুঝাবুঝি হতেই পারে, কিন্তু এক জায়গায় অটুট থাকলে, আমার আপনার হাত যদি এক থাকে, জাকের পার্টির বিজয় আমরা ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। তো আমি মজিবর কাকাকে এবং আমাদের সম্মানিত জুয়েল কাকাকে আমি একটু অনুরোধ করব, আজকে যারা যারা উপস্থিত হয়েছেন সকলকে তালিকাভুক্ত করে নিজ নিজ ইউনিয়নে দায়িত্বটা নিতে পারবেন আপনারা? এমপি নির্বাচন অনেক পরের কথা, এমনকি বলবো মেয়র পর্যায়ের নির্বাচন অনেক পরের কথা। আপনারা শিকড় দেখেন, এই যে 10 তলা একটা বিল্ডিং হবে, আপনাদের যার যার বাড়ি আছে 3 তলার ঊর্ধ্বে, ফাউন্ডেশন ছাড়া বাড়ি হয়? বীজ রোপণ করা ছাড়া কি ফল হয়?
তাহলে আমরা শেকড়ে না গেলে উপর থেকে চাপ দিলে কি ফল হবে? হবে না। শেকড় থেকে সংগঠনটাকে গড়ে উঠতে হবে। এটা ফুলের বাগানে, গোলাপ ফুলের বাগানে পরিণত করবো আমরা ইনশাল্লাহ। এক নামে চিনবে বাংলার মানুষ, এক নামে চিনবে যখন এক নামে জানবে, দেখেন কিভাবে পরিবর্তনের সূচনা গেঁথে দেয়। যত বড় গুন্ডা পান্ডা সন্ত্রাস যেই আসুক না কেন, আমার বাবার, আমার দাদার, আমার আল্লাহ রসুলের আদর্শের কাছে, শক্তির কাছে কিচ্ছু টিকতে পারবে না। এটা আমি বিশ্বাস করি। আমার দাদা বলছে, বাজান তোমাদের ভয় কিসের? পৃথিবীর এমন কোন শক্তি নাই যে তোমাদের একটা পশম পর্যন্ত স্পর্শ করার ক্ষমতা রাখে। এবং উনি বলতেন সবসময়, বাবা অসুরকে খাবে। জাকের পার্টির পতাকা ফাঁক করে দেওয়ার জন্য সকলেই ফাঁক করে দিয়ে যাবে, এটা প্রতিষ্ঠিত হবে। তো আমি আবার আপনাদেরকে জোরালো ভাবে অনুরোধ করব, কেউ আপনারা দয়া করে পিছপা হয়েন না। এই মুহূর্তে পিছপা হওয়ার সময় নাই। খেদমত করবেন, প্রচার করবেন, ভাইজানের হাতকে শক্তিশালী করেন। বাংলার মানুষের মুক্তি ইনশাল্লাহ জাকের পার্টির মাধ্যমে নিশ্চিত করে ছাড়বে। সকলকে বলছি, পিছনের যারা ভাইরা যারা আছেন সামনে আসেন। পিছনে যারা আছে কথা শুনতে পারেন নাই, দূর থেকে শুনছেন, আপনারা কিন্তু আজকে আল্লাহর দরবারে প্রতিজ্ঞাবদ্ধ। আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রতিজ্ঞাবদ্ধ। দিনে আপনারা 1টা ঘন্টা দিতে পারবেন না পার্টির জন্য, 2টা ঘন্টা দিতে পারবেন না পার্টির প্রচার প্রসারের জন্য। আমি তো অন্য কিছু চাচ্ছি না। আমি আমার দাদার এই পবিত্র বাণী, যে হেদায়েতের বাণী, আপনারা গাজীপুর বাসীর কাছে আপনারা পৌঁছে দেন। একজন করে দেন। দিনে 5 জনের সাথে কথা বলেন, দিনে 10 জনের সাথে কথা বলেন। আমাকে ছবি তুলে পাঠান, নজরুল ভাইকে বলে নজরুল ভাই ভিডিও করে পাঠান আমাকে। এই যে যাত্রা শুরু খালি আমাদের, এটা তো রাজপথে নির্বাচনীয় ব্যবস্থাপনার যাত্রা আসলে সত্যিকার অর্থে প্রথম শুরু, শেকড় থেকে। আমরা জাতীয় নির্বাচন করেছি, কিন্তু আমরা স্থানীয় সরকার নির্বাচন আমরা করি নাই, এইভাবে করি নাই। সংগঠিত ভাবে যদি করতে পারি, খালি ওই যে নীলফামারীর মতো একটা যেটা বাইরে হয়ে আসছে, এভাবে বৃষ্টির মতো বের হতে থাকবে। দেখেন আপনারা, আমার কথাটা মনে রাখেন। আমাদের ইশতেহার রেডি, আমাদের ঐতিহ্য আছে, আমাদের ইতিহাস আছে, আমাদের সংস্কৃতি আছে, আমাদের আদর্শ আছে, আমাদের কলঙ্ক মুক্ত নেতা আছে, আমাদের দক্ষ নেতৃবৃন্দ আছে। এখানে কেউ দুর্নীতিবাজ না, কেউ চাঁদাবাজ না, কেউ খুনি না, কেউ ধর্ষক না। আমরা নেতৃত্ব না দেব তো কে দিবে? বাংলার মানুষকে আপনি যদি না এগিয়ে আসেন, কে বাঁচাবে? বাংলার মানুষ আজকে নিরীহ এতিম বাচ্চার মতো অপেক্ষামান। আপনারা তাদের নেতৃত্ব দেন, তাদের সুখ দুঃখে তাদের পাশে দাঁড়ান। অর্থ দিয়ে সব হয় না, নাহলে আজকে ব্যবসায়ীরা প্রধানমন্ত্রী হইত। 1970 সালের সবচেয়ে ধনী মানুষের চিনেন? নাম জানেন? 1870 সালের সবচেয়ে ধনী ব্যক্তিত্ব নাম জানেন? অনেকেই কিন্তু জানেন না। হযরত শাহ সুফি ওয়াজেদ আলী রহমতুল্লাহকে চিনেন? হযরত শাহ সুফি খাজা ইউনুস আলী রহমতুল্লাহকে চিনেন? তো মনে রাখেন, টাকা দিয়ে কিন্তু মানুষের জীবনের মাপকাঠি নয়। আপনারা বঙ্গবন্ধুকে চিনেন, আপনারা বিশ্বলিকে চিনেন। নেতা কিন্তু একজনই হয়, জাতিতে নেতা কিন্তু একজনই হয় যারা জনকল্যাণে জীবনকে উৎসর্গ করতে পারে। তো তাদের যথার্থ মর্যাদা জাতি অবশ্যই দিবে, যদি আমরা সঠিকভাবে প্রচার প্রসার ঠিকভাবে করতে পারি। আর একটা আমার বিশেষ অনুরোধ থাকবে, আপনারা পার্টির যে কার্যালয়টা, এই দেখেন আজকে বনানীর যে আমাদের কার্যালয়টা আছে, দয়া করে মহানগরে একটা যুগ উপযোগী বসার মতো একদম কেন্দ্রবিন্দুতে দয়া করে সবাই মিলে একটা অফিস আপনারা কিনে নেন। এটা আমি আমাদের মজিবুর মোড়ল কাকা, আপনি আছেন, আমি লাল কাকাকে আমি অনুরোধ করছি, একদম একটা হিট জায়গায়, এরকম তো আহামরি টাকা না, একটা ফ্লোরও যদি আমরা নিতে পারি, একটা যথার্থ জায়গায় আপনারা নিয়ে নেন। মানুষের চোখ যাতে ওই জায়গায় সবসময় যাতে পড়তে বাধ্য হয়, এরকম একটা জায়গায় নিবে। ওই দূর দূরান্ত ইউনিয়নের এক গ্রামের ভিতরে নিলে কিন্তু কেউ দেখবে না। আমি একদম বাংলা ভাষায় কথাটা আমি বলছি, একদম মেইন জায়গায় থাকতে হবে। আপনি ছোট থাকুন। এই কেন্দ্রীয় কার্যালয় গিয়ে এমন বিরাট বড়, আজকে 32 নাম্বার কি 50 বিঘার উপরে ছিল, ধানমন্ডি 32 নাম্বার, বা বনানী 18 নাম্বার কি 50 বিঘার উপর,
কিন্তু এটা বাংলার মানুষের হৃদয়ের স্পন্দনে পরিণত হয়েছে। জাকের পার্টির সদস্যবৃন্দদের আজকে হৃদয়ের স্পন্দন এই বনানী 18-19। তো জায়গাটা বিষয় না, স্থানটা কিন্তু বিষয়, নেতাটা কিন্তু বিষয়, এইদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। তো আমি শেষ করার আগে আমি আশা করি আমার কথাগুলো আপনারা শুনেছেন, অনেক কথা আমি বলেছি। একটাই কথা আমি বলবো, সকলের প্রতি সম্মান দিয়ে চলবেন। কাউকে এখন আমরা কারো বিপক্ষে বিদ্বেষী, অপমানজনক কাউকে এইভাবে কাউকে খাটো করে অপদস্থ করে কেউ কোনো সময় কোনো কথা বলবেন না। যেই মতাদর্শের মানুষই হোক না কেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করো যে ভাই আমাকে যে গালাগালি করছো কোন কারণে, তোমারটা খাই না তোমারটা পড়ি ভাই, তোমাকে কোনো সময় ক্ষতি করেছি, দুর্নীতি করেছি, খুনাখুনি করেছি, বলেন না, প্রশ্ন যুক্তি নিয়ে কথা বলেন। সে যতই ফেসবুকের পিছনে অনেকে আজে বাজে কথা বলতে দ্বিধাবোধ করে না, সামনাসামনি কিন্তু দ্বিধাবোধ করে। ফেসবুকের পিছনে তো ওয়ালের ভিতরে, ওইটা তো হচ্ছে সাইবার ওয়ারফেয়ার আর আসল ওয়ারফেয়ারের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। তো এমন তো দেখা যায় শেখ হাসিনার বক্তব্যের পরে নিচে কত আজে বাজে মানুষ গালাগালি করে, খালেদা জিয়ার একটা বক্তব্যের নিচে কত বাজে ভাবে মানুষ গালাগালি করে। তাদের এর জন্য কি তাদের সম্মান ক্ষুণ্ণ হয়? আমার তো মনে হয় না। এটা হচ্ছে বাস্তবতা। মানুষ কথা বলবে, যার সম্মান বেশি তার সমালোচনা বেশি, এটাই বাস্তবতা। এটা দাদা হুজুরের কথা ছিল, সবসময় বলতেন তিনি, গাছ বড় হইলে বাজান মনে রাখবো যে বাতাস আসবে, একদম স্পষ্ট আমাদের কানে ভাষা। এটা আমাদের কিছু যায় আসে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে শরীয়তের বিধিবিধান, আমি আপনাদের মুরব্বীদের আমি বিশেষ করে আমি বলবো, আপনারা জুনিয়রদের সবসময় বলবেন, শরীয়ত বিপরীত কোনো কথাবার্তা কেউ যদি বলে আপনারা ইমিডিয়েটলি বন্ধ করাবেন। অনেক সময় অতি উৎসাহিত হয়ে, অনেক সময় ফেসবুকে অনেক আবেগ আপ্লুত হয়ে অনেক ধরনের শরীয়ত বিপরীত অনেক কথা হয়ে যায়। আপনি জানেন আজকে বর্তমানে একটা সাইবার যুগ চলছে। এরকম কিছু করেন না, এরকম কিছু বলেন না যাতে ইসলামের শরীয়তের বিপরীত কোনো কথাবার্তা এই কালো দাগ জাকের পার্টির ইমামের উপরে আসে, জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতার উপরে আসে। এটা স্পষ্ট করে আমি কিন্তু বলে দিচ্ছি একদম। আমি এটা পর্যন্ত আমি বলছি যে সহনশীলতাটা, রাজনৈতিক ময়দানে সহনশীলতা, নানাভাবে আকিদাগতভাবে অনেকের অনেক ধরনের বিভাজন, ভুল বুঝাবুঝি থাকতে পারে, কিন্তু সহনশীলতার সহিত এটাকে মোকাবেলা করতে হবে আমাদের। এটা হচ্ছে দ্বিতীয় কথা। আর তৃতীয় যেটা ফাইনাল কথা, সেটা হচ্ছে আমি এখন থেকে, নির্বাচন 5 বছর পরে হইতে পারে, আগামী দিনে জীবনও নাও নির্বাচন হতে পারে, আমি জানি না কি হবে, কিন্তু এই স্থানীয় সরকার নির্বাচনের প্রচার প্রসার আপনারা যখন ফেরত যাবেন, আজকে পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে 2 রাকাত নফল নামাজ পড়ে, ফাতিহা শরীফ পড়ে যখন আপনারা ফেরত যাবেন, সেখান থেকে আপনাদের যাত্রা শুরু। তৃণমূলে আমি চিহ্নিত করে দিচ্ছি আজকে যাদের যাদের তালিকা করা হয়েছে, আপনারা আমাকে একজন একজন করে পরিচয় করে দেন।